আচ্ছা, সো যাই হোক, ব্যান্ডউইথ আবারও ঝামেলাটা করতেছে কেন? আচ্ছা, সো আমরা যদি ওইটাকেই রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, মানে ফাংশনটাই, তাহলে তোমরা এখন এইটা লিখতে পারো। এবং লেখার ক্ষেত্রে আমি জাস্ট কয়েকটা লেখার আগে কয়েকটা লাইন একটু আমি বলে দেই। আচ্ছা, আমি কি ডেটায় মুভ করব? যাই হোক, সো তোমরা হচ্ছে এখন তাহলে এটা তুলে নিবা। তুলে নেওয়ার আগে জাস্ট আমি একটু কথা বলি। যেহেতু আমার একটা ভ্যালু, দেখো এই যে অ্যাড ওয়ান এর ভ্যালু, মানে এই ফাংশনটার ভ্যালু ক্যাচ করতে হবে। হ্যাঁ, এই ফাংশনটার ভ্যালু ক্যাচ করতে হবে, সো আমরা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে ক্যাচ করার ব্যবস্থাটা রাখবো। আর ভ্যালুটা যে ক্যাচ করার আগে তো জেনারেট করতে হবে। তো যেহেতু জেনারেট করতে হবে, সেহেতু ফাংশনটা কি ভ্যালু জেনারেট করবে সেটা আগে বলে দেবো। ইন্টিজার ভ্যালু জেনারেট করবে, আর হচ্ছে সেই ভ্যালুটাকে একটু রিটার্নও করতে হবে। বোঝা গেছে? রিটার্ন নাম্বার এই কথাটা দিয়ে। সো তাহলে তোমরা এখন তুলে ফেলো, একটু কুইকলি তুলে ফেলো, কেমন? সো আমরা এটার প্রোগ্রামটায় চলে যাই, ঠিক আছে? সো এই যে দেখো প্রোগ্রামটায় আমরা যা এতক্ষণ তুললাম সেটাই। ফার্স্টে হচ্ছে একটা, মানে মেইন ফাংশনে যাই। মেইন ফাংশনে ফার্স্টে আমরা বলছি হচ্ছে একটা ফাংশন আছে, ঠিক আছে? একটা ফাংশন আছে, তারপরে হচ্ছে একটা ইন্টিজার এ নিছি। এটা নিছি হচ্ছে এই ফাংশনে যে ভ্যালুটা আসবে, অ্যাড ওয়ান ফাংশনে যে ভ্যালুটা আসবে, অবশ্যই ভ্যালুটা আসবে 6, যেহেতু আমরা ইনপুটটা দিচ্ছি 5। সো সেই ভ্যালুটাকে ক্যাচ করার জন্য, আচ্ছা এটা এখানে আমরা যে ক্যাচটা যে করা সম্পন্ন হয়েছে সেটার জন্য আমরা একটা এ এর ভ্যালুটা ফাইনালি প্রিন্টও করি। চলো, পার্সেন্টেজ, মানে এ ইজ ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি। সো এ এর ভ্যালুটা লাস্টে চলো প্রিন্টও করি, কেমন? এখন কথাটা হচ্ছে, যখন এই ভিতরে এই যে ফাংশনটা অ্যাড ওয়ান কথাটা, ফাংশনটা উল্লেখ করা হয়েছে, তার মানে নিশ্চয়ই ফাংশনটা কাজ করা শুরু করবে। সো তখন হচ্ছে এই যে উপরে চলে গেল, ফাংশনটা কাজ করা শুরু করলো, এবং আমরা এতটুকু বুঝলাম যে ফাংশনের নামটা অ্যাড ওয়ান, এবং সেটা একটা ভ্যালু গ্রহণ করলো। এতটুকু কিন্তু আমরা বুঝতে পারলাম, কেমন? অ্যাড ওয়ান ফাংশনটা একটা ভ্যালু গ্রহণ করেছে। সো পরবর্তীতে ফাংশনের ভিতরে কি করছে, সেই ভ্যালুটাকে এক বৃদ্ধি করেছে, এবং তারপরে রিটার্ন কথাটা আসলো। রিটার্ন কথাটা হচ্ছে, যদি আমি রিটার্নটা না দিতাম, তাহলে বৃদ্ধি করে কিন্তু আর কোনো কাজ করে নাই, বৃদ্ধি হয়েছে তারপর আর কি হলো, তারপর কোনো কিছু হয় নাই। বাট যদি আমি রিটার্ন নাম্বার কথাটা ইউজ করি, রিটার্ন নাম্বার কথাটা আমি ইউজ করি, তাইলে এই যে নাম্বারের এখনকার ভ্যালু কত, ইনপুট নিছিলাম 5, বাট সেটার ভ্যালু একবারে বানাইছি 6। সো নাম্বারের এখনকার যে ভ্যালুটা, নাম্বার বলতে কিন্তু ভ্যালু, মানে নাম্বার ভ্যারিয়েবলটার ভ্যালু, ঠিক আছে? সেই ভ্যালুটা তুমি রিটার্ন করো। রিটার্ন মানে কি, সেটা হচ্ছে ফাংশনটার ভ্যালু হিসেবে অ্যাসাইন করো। মানে এতক্ষণ ফাংশনটার ওরকম কোনো ভ্যালু ছিল না, বাট এখন এই যে অ্যাড ওয়ান ফাংশনটার একটা ভ্যালু হয়ে গেল, মানে সোজা কথা এতটুকুর একটা ভ্যালু হয়ে গেল। এবং ভ্যালুটা কিরকম সেটাই আমরা শুরুতে বলে দিচ্ছি, যে সেটা একটা ইন্টিজার হবে, ফ্লোটও হইতে পারতো। ম্যাক্সিমাম ক্লাসে ফ্লোট টোটই দেখা মানে যায় অ্যাকচুয়ালি অরিজিনাল কেসে, বাট তোমাদের ক্ষেত্রে দেখবে ইন্টিজারই বেশি। সো আমরা এই যে রিটার্ন নাম্বারটা দিয়ে কি করলাম, এই যে এই পার্টটাই অ্যাড ওয়ান, বা এই সাদা পার্টটাই এই যে 6 মানে 5 নিলে তার চেয়ে এক বৃদ্ধি করে সেই এখনকার নাম্বারের ভ্যালুটাকে রাখলাম। সো আমি যদি মেইন ফাংশনটার দিকে তাকাই, এই পার্টটার ভ্যালু এখন কত বলতো? এই পার্টটার ভ্যালু কিন্তু আমি রিটার্ন করছি। রিটার্ন করছি মানে হচ্ছে এই পার্টটার ভ্যালু হচ্ছে 6 বলে আমি উল্লেখ করে দিছি। সো এই 6টাকে এ এর মধ্যে বসাইছি, তারপরে এ যদি এখন প্রিন্ট করি তাহলে হয়ে যাবে কিন্তু 6। তো চলো প্রিন্ট করি। দেখছো, প্রিন্ট করছি, তাহলে এ এর ভ্যালু কিন্তু 6 আসছে। কিন্তু যদি আমি এই গ্রহণ করার ব্যবস্থাটা না রাখতাম, তো আমাদের মানটা যদি ইউজ করতে চাই, দুইটা কাজ করতে হবে। মানটাকে হলো জেনারেট করতে হবে এবং ক্যাচ করতে হবে, রাইট? ধরো যে আমি ক্যাচ করলাম না,
মানে ফাংশনটা চালাইলাম বাট ভ্যালুটাকে ওই এ ভ্যারিয়েবলের মধ্যে ক্যাচ করলাম না, তাহলে দেখো তো ক্যাচ যেহেতু করি নাই তাহলে কিন্তু আমার অন্য কোনো কাজ হয় নাই, ফাংশন হয়ে ওখানেই থেমে গেছে। সো আমার ক্যাচ করতে হবে এবং প্রিন্ট করলে সেটা একদম মানে ভালো মতো বোঝা যাবে, প্রিন্ট করলে সেটা একদম ভালো মতো বোঝা যাবে। এবং যদি আমি রিটার্নটা না করতাম, আবারও ভয়ের একটা বিষয়, কারণ হচ্ছে কম্পাইলার এখন এতই পাওয়ারফুল যে ভুল করলেও দেখা যাবে যে কাজ করে ফেলছে। আচ্ছা যাই হোক, তো আমরা তাও ট্রাই করি। দেখছো এর ভ্যালু কিন্তু আসছে 0। সো কেন 0 আসছে? আমি তো 5ই দিলাম, ভ্যালু তো নাম্বারের ভ্যালু 1 বাড়াইলাম। এই যে ভ্যালু, এই যে দেখো অ্যাড 1, সেটা কিন্তু আমি 5 দিলাম, সেটা কিন্তু আমি 5 দিয়েছি। এবং হচ্ছে নাম্বারের ভ্যালু কিন্তু 1 বাড়াইলাম, কেমন? নাম্বারের ভ্যালু কিন্তু আমি 1 বাড়াইলাম, মানে 6 বানাইলাম। কিন্তু কিন্তু এই অ্যাড 1 এ তো সেটা আমি রিটার্ন করি নাই, এই পার্টটায় যে সেই ভ্যালুটা যে মানে বসাইতে হবে বা ফাংশনের ভ্যালু হিসেবে যে সেটা রিটার্ন করতে হবে, সেটা তো আমি রিটার্ন করি নাই। তো সেই জন্যই আমি যখন এইখানে ক্যাচ করার চেষ্টা করলাম অ্যাড 1 এর ভ্যালুটাকে, তখন কিন্তু ও 6 কে ক্যাচ করতে পারলো না। 6 কে ক্যাচ করার জন্য আমার কি অ্যাড 1 এর ভ্যালুটাকে এই যে রিটার্ন কথাটা দিয়ে এই নাম্বারের যে ভ্যালুটা সেটাকে এই অ্যাড 1 এ, মানে রিটার্ন কথাটা বললেই বুঝবে যে মেইন মানে ফাংশনটায় রিটার্ন করো বা ফাংশনটার মধ্যে বসাও নিয়ে। সো এই রিটার্ন নাম্বার কথাটা বললেই এই নাম্বারের 6 ভ্যালুটা গিয়ে এই অ্যাড 1 এই জায়গায় বসে যাবে। সো তখন তুমি যদি নিচে গিয়ে ক্যাচ করতে চাও, এখন কিন্তু 6 ভ্যালুটাই ক্যাচ হবে। সো আবারও আমরা দেখি, এখন কিন্তু 6 ভ্যালুটাই ক্যাচ হয়েছে। বোঝা গেছে? তো এটা একটা ইন্টারেস্টিং ঘটনা, কেমন? সো তোমরা এতক্ষণ শিখলা, যেটা শিখলা তোমরা এখন অ্যাকচুয়ালি পারো, ছোট পরিসরে হোক বাট পারো তোমরা। সেটা হচ্ছে একটা ফাংশনে ভ্যালু কিভাবে ইনপুট নিতে হয় সেটা তোমরা পারো, একটা ফাংশনে ভ্যালু কিভাবে আউটপুট নিতে হয় সেটাও তোমরা পারো, এবং ফাইনালি তোমরা পারো সেই ভ্যালুটাকে কিভাবে ক্যাচ করতে হয়। তিনটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে, ফার্স্ট আমরা শিখলাম ফাংশন এক্সিকিউট করা, ঠিক আছে, তারপরে আমরা শিখলাম হচ্ছে ভ্যালু ইনপুট দেওয়া, তারপর সেই ভ্যালু আউট মানে সেই ভ্যালু না মানে ভিতরে মানে ম্যানিপুলেশন শেষে ভ্যালুকে আউটপুট নেওয়া, এবং পরে সেটাকে ক্যাচ করাও শিখলাম। ঠিক আছে, সো আমরা মোটামুটি ফাংশনের বেসিক গুলো আমরা জেনে ফেলছি, বাট ফাংশন ইউজ করা নিয়ে একটু আমরা দেখবো। ঠিক আছে, আর অবশ্যই আজকে গো টু টা দেখানোর কথা মনে করাই দিবা তোমরা। ঠিক আছে, আচ্ছা, সো আমরা শেয়ারটা অফ করলাম। সরি, সো আমরা এই পর্যন্ত কিন্তু করে ফেললাম। সো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল, আসলে এটা তোমাদের মানে বলে দিছি আমি আগেই, যে আমি ফাংশনটাকে কিন্তু নিচেও বলতে পারতাম, একই ফাংশন, এই যে ইন্ট অ্যাড 1 ইন্ট নাম্বার, তারপরে নাম্বারের ভ্যালু 1 বাড়াইছি এবং সেটা রিটার্ন করছি, খুবই ভালো কথা। বাট নিচে দেওয়ায় আমার উপরে হচ্ছে এই ফাংশনটার প্রোটোটাইপ দিতে হবে। প্রোটোটাইপ বলতে কি, ভিতরের স্টেটমেন্ট গুলো না, জাস্ট ফাংশনের বেসিক, যেটা বেসিক কি, বেসিক হচ্ছে রিটার্ন টাইপ, তারপরে হচ্ছে এই যে নেম, তারপর হচ্ছে প্যারামিটার। সো এই যে এটা কিন্তু আমি প্রোটোটাইপ হিসেবে উপরে অ্যাড করে দিছি, কথা বোঝা গেছে? প্রোটোটাইপ হিসেবে উপরে অ্যাড করে দিছি, কিন্তু এখন যেহেতু জাস্ট প্রোটোটাইপ দিলে এটা একটা স্টেটমেন্ট আকারে দিতে হবে, তো সেমিকোলন দিতে হয়েছে। ঠিক আছে, সো একই ফাংশন বাট হচ্ছে এটাই, তোমরা জাস্ট এটা লেখা আপাতত দরকার নেই, আমি ছবি পাঠিয়ে দেবো, বাট আর এটা তো তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, সো এ এর ভ্যালুটা কিন্তু আমি প্রিন্ট করতে পারি, সো অতটুকুই পার্থক্য, এটা আমি দেখাই নাই হয়তো, এর ভ্যালুটা প্রিন্ট করতে পারি। ঠিক আছে, আচ্ছা, সো আমরা এক্সাম্পলে চলে যাই। আমাদের যদি পরীক্ষায় চলেই আসে, মানে আমরা তো সেটার জন্যই অ্যাকচুয়ালি প্রিপেয়ার হওয়ার চেষ্টা করতেছি, তো পরীক্ষায় যদি চলেই আসে তাহলে অ্যাকচুয়ালি কি হবে? আরেকবার বা দেখাবেন? কিরকম আসবে? লাস্ট লাস্ট পেজটা, আগের পেজটা, তার আগেরটা। তার আগেরটা, এটা তাই না? এটা জি তাহলে ভাইয়া। আমি একটু এটাকে মডিফাইও করে দেই, এর ভ্যালুটা প্রিন্ট করি।
তাহলে a is equals to percentage t comma a। জি ভাইয়া হয়েছে। আগের পেজটা একটু দেখি। এরও আগেরটা, না না না, এটার পরেরটা। তার পরেরটা, এটাই জাস্ট হচ্ছে ফাংশন প্রোটোটাইপ দিয়ে উল্লেখ করছি, ঠিক আছে, জাস্ট প্রোটোটাইপ দিয়ে উল্লেখ করছি। নরমালি এরকম ভাবেই করা হয়, কারণ কি তোমার হচ্ছে মানে যেই ফাংশনটা লাগবে যখন লাগবে তার নিচে পরে ওটাকে অ্যাড করে দেওয়া হয়, ঠিক আছে। সো প্রোটোটাইপ আসলে নরমাল একজন প্রোগ্রামারের জন্য অনেক ইম্পর্টেন্ট প্রোটোটাইপ, ঠিক আছে। ধরো যে আমি এলসিএম করতে হবে, সো আমি উপরে একটা এলসিএম এর ফাংশন রাখবো, ফাংশনটা কি হবে সেটা নিয়ে পরে ভাববো, মানে আপাতত আমার ভাবার শেষ যে আমি একটা ফাংশন আছে যেটা এলসিএম বের করবে, সো সেটা ধরে আমি প্রোগ্রামটা বেসিকটা কমপ্লিট করলাম, তারপর পরে ভাবলাম যে এলসিএম কিভাবে বের করব, ঠিক আছে। সো মানে এখানে হচ্ছে ভাগ ভাগ হয়ে যায়, পরে করলে ভাগ ভাগ হয়ে যায়, সো এটা প্রোগ্রামাররা এভাবেই ইউজ করে, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের পরীক্ষায় যেরকম আসলেও আসতে পারে বা তোমাদের বইয়ে যেরকম দেখা যায়, এতক্ষণ বুঝাইলাম বেসিক, ঠিক আছে, সেরকম এক্সাম্পলে আমরা যাওয়া শুরু করি, ঠিক আছে। ফাংশনটা হচ্ছে মানে ফাংশনটা তো না ঠিক, প্রোগ্রামটা হচ্ছে ফাংশন ব্যবহার করে দুটি সংখ্যার যোগফল নির্ণয় করো। ক্লিয়ার আসে নাই? এত জ্বালাচ্ছে আজকে, আজকে কি সারা দুনিয়ায় নেটওয়ার্ক খারাপ নাকি, তোমাদেরও কি ঝামেলা করতেছে নাকি? না ফাংশন ভাইয়া, ব্যবহার করে আমার কোন আপনার একটা নেটওয়ার্ক গ্যাঞ্জাম হয়েছে, ভালোই আছে। আমার ফোকাসে ল্যাপটপের নেটওয়ার্কটা প্রবলেম ভালো। হচ্ছে। আচ্ছা, আমার মানে ফোনে ওয়াইফাই দিয়েও ঝামেলা হচ্ছে, এটা দিয়েও ঝামেলা হচ্ছে। আচ্ছা যাই হোক, ফাংশন ব্যবহার করে দুটি সংখ্যার যোগফল নির্ণয় করো। তোমাদের যদি আসে এরকম প্রোগ্রাম, মানে এরকম প্রোগ্রাম আসলেও আসতে পারে, বাট আসার চান্স কম, আরেকবার বলে দিচ্ছি। সো ফাংশন একটু আস্তে আস্তে দেখানোর কারণ এটা, যাতে তোমরা একবার করলেই সবগুলো এমসিকিউ কভার হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, সো অবশ্যই প্রোগ্রামটা শুরু করব এবং যোগফল, তাইলে আমার এক্সট্রা যে ফাংশনটা আমি ইউজ করব সেই ফাংশনে দুইটা ভ্যালু ইনপুট নিতে হবে, যে দুইটা সংখ্যা আমি যোগ করব সেই দুইটা কিন্তু ইনপুট নিতে হবে। আর ফাংশনটার নাম আমি দিলাম অ্যাড বা সাম, তুমি যেটাই দাও, আমি মনে হয় অ্যাড দিছি। এই যে, তাহলে ফাংশনটা, যেই ফাংশনটা আমি ইউজ করব সেই ফাংশনটা এইটা, খুবই সোজা একটা ফাংশন, ঠিক আছে। ফাংশনটার নাম হচ্ছে অ্যাড, এই ফ্লোট কথাটা আগে ভুলে যাও, ফাংশনটার নাম হচ্ছে অ্যাড, সেখানে আমি দুইটা ইনপুট নেব, দুইটা ফ্লোট ইনপুট নেব, ঠিক আছে, বা দুইটা ভ্যালু ইনপুট নেব, ভ্যালু গুলাকে আমি এ আর বি এর মধ্যে রাখবো, পরবর্তীতে আমি আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম ফাংশনের ভিতরে, সেটা হচ্ছে সাম। এই সাম ভ্যারিয়েবলটার মধ্যে হচ্ছে এই এ আর বি কে যে গ্রহণ করছে সেই দুটাকে যোগ করব, ঠিক আছে। আর এই যোগফলটাকে ফাংশনের ভ্যালু হিসেবে তো অ্যাসাইন করতে হবে, তো সেই জন্য রিটার্ন সাম, মানে যোগফলটাকে ফাংশনের ভ্যালুর মধ্যে, ফাংশনের মধ্যে রেখে দাও, বা এই অ্যাড এই কথাটার মাঝখানে রেখে দাও, ঠিক আছে। মানে সোজা কথা, একটা ভ্যারিয়েবলের যেরকম ভ্যালু থাকে একটা ইয়া, ফাংশনেরও এর আগে সেরকম কি value। কিছু আছে? হ্যাঁ, এর আগে আছে, কারণ এই সামটা যেহেতু ফ্লোট টাইপের, সো এইটা যে সাম, এই ভ্যালুটাকে যে রাখবা, সো ভ্যালুটা কিরকম সেটা বলে দিতে হবে, সেটা তোমার ফ্লোট উল্লেখ করে দিতে হবে, ঠিক আছে। সো এতটুকু তুলে ফেলো। কোন লাইন বুঝতে ঝামেলা হলে বলবা, সে নেটওয়ার্কটা একটু বিপদে ফেলে দিচ্ছে। আচ্ছা, তো সোজা কথা, তাহলে এই ফাংশনটা ইউজ করে আমি যোগ করতে পারবো, আমার জাস্ট দুইটা সংখ্যা ইনপুট দিতে হবে, যোগ ওটাই করে দিবে, ঠিক আছে। এটা জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল, ওরা যে যোগ করে দিতে পারে, ওরা কিন্তু গুণ করে দিতে পারবে, ভাগ করে দিতে পারবে, ওরা 100 বার যোগ করে দিতে পারবে, ঠিক আছে। তারপরে 100 বার গুণ করে ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু বের করতে পারবে, সবকিছুই পারবে, ঠিক আছে। তো সোজা কথা, ফাংশন আমার হিসাব নিকাশকে অনেক সোজা করে দিবে। সো দেখো, এখানে এরকম করে আমার মেইন ফাংশনটা কত সোজা হয়েছে। মেইন ফাংশনটাই
আমি হচ্ছে দুইটা ভ্যালু ইনপুট নিছি, ফ্লোট এক্স ওয়াই, সেখানে এক্স আর ওয়াই এর ভ্যালু ইনপুট নিছি। তারপর হচ্ছে একটা ভ্যারিয়েবল রেজাল্ট রাখার জন্য একটা ভ্যারিয়েবল নিছি, আর রেজাল্টের মধ্যে কি ওই ফাংশনটা ইউজ করে ফেলছি। রেজাল্ট ইজ ইকুয়ালস টু অ্যাডিশন অফ এক্স আর ওয়াই। ঠিক আছে, সো এক্স আর ওয়াই ইনপুট হিসেবে যাবে, আর আউটপুট হিসেবে এই অ্যাড এর ভ্যালুটা আউটপুট যাবে। সো সেটা রেজাল্টের মধ্যে রাখলাম। ফাইনালি যদি আমি রেজাল্ট প্রিন্ট করি তাহলে কিন্তু আমার যোগফল হয়ে যাবে, এবং এইটা বুঝতে ইনশাআল্লাহ ঝামেলা হবে না। তোমাদের হয়তো ঝামেলা হয় নাই। আচ্ছা, তোলা হয়ে গেছে না এতক্ষণে? আচ্ছা, আমার টার্গেট ছিল তোমরা প্রত্যেকটা লাইন লেখার সময় লাইনের রিজনটা বুঝতে পারবা। সেটা কি বোঝা গেছে এই প্রোগ্রামটায়, নাকি কোন লাইনে প্রবলেম হয়েছে? প্রবলেম হলে বলো। আচ্ছা, তাহলে না ভাইয়া, প্রবলেম বুঝছি। হয় নাই, ফাইন। সো আমরা তাহলে তারপরেরটায় যাই। এরপরেরটা, এরপরের যে প্রবলেমটা আমি আগে মুখেই বলে দিই। প্রবলেমটা হচ্ছে তোমার তিনটা ভ্যালু। তিনটা ভ্যালু বলতে ত্রিভুজের তিনটা বাহু দিয়ে দিবে, আর হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করে দিতে হবে। ঠিক আছে, সো আমার ইনপুট হবে তিনটা, আর আউটপুটটা হবে একটা। মানে ফাংশনের ক্ষেত্রে তিনটা ভ্যালু নিবে আর ক্ষেত্রফলটা রিটার্ন করবে। ঠিক আছে, তো কথাটা কিন্তু সুন্দর, রিটার্ন করবে। সো এখানে আমার মানে তাহলে প্রবলেমটা হচ্ছে প্রোগ্রাম 66 ফাংশন ব্যবহার করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এবং শুরুতে আমি ইনক্লুড শুধু stdio.h দেই নাই, ইনক্লুড math.h ও দিছি, math.h ও দিছি। ঠিক আছে, আচ্ছা, math.h এটা দেওয়ার কারণ কি? কারণ হচ্ছে ক্ষেত্রফল বের করার সময় আমার যে সূত্রটা লাগবে, মানে স্কয়ার রুট অফ s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c, তাই না? আচ্ছা, সো আমার ফাংশনটার নাম হচ্ছে দিলাম এরিয়া। ঠিক আছে, ফাংশনটার নাম দিলাম এরিয়া। এখানে কিছু একটা আছে, এটা পরে বলতেছি। ও হচ্ছে ইনপুট নিবে তিনটা, তিনটা ভ্যালু ইনপুট নিবে, ফ্লোট এ, ফ্লোট বি, ফ্লোট সি। ও তিনটা ভ্যালু ইনপুট নিবে। ঠিক আছে, এবং তিনটা ভ্যালু যে গ্রহণ করবে, মানে এই তিনটাই হচ্ছে ত্রিভুজের তিনটা বাহু। ঠিক আছে, সো আমার ফার্স্টে অর্ধ পরিসীমা বের করতে হবে। অর্ধ পরিসীমা বের করার জন্য ফার্স্টে আমি একটা ভ্যারিয়েবল নিলাম এস, সেখানে পরিসীমাটা রাখলাম এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, তোমরা একটু পরেই লেখো, জাস্ট বোঝো ফার্স্টে। এস মানে এস ইজ ইকুয়াল মানে পরিসীমাটা নিলাম, তারপর পরিসীমাটাকে অর্ধেক করে দিলেই সেটা কি হয়ে যাবে, অর্ধ পরিসীমা হয়ে যাবে। তারপর হচ্ছে আমার এরিয়াটা রাখার জন্য আমার আরেকটা ভ্যারিয়েবল নিতে হবে, সেটাকে আমি বললাম ফ্লোট এরিয়া। তুমি বলবা যে ভাইয়া এরিয়া ফাংশনের মধ্যে আপনি এরিয়া ভ্যারিয়েবল নিলেন, এটা নিয়ে ঝামেলা নেই, কারণ আমরা অলরেডি দেখছি যে মেইন ফাংশনের মাঝখানে মেইন নামে ভ্যারিয়েবল রাখা যায়। সো এরিয়া ফাংশনের মাঝখানে এরিয়া ভ্যারিয়েবলটা রাখলে কোনো ঝামেলা নেই। ঠিক আছে, কারণ হচ্ছে এটা হলো ফাংশন আর এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল। ঝামেলাটা আছে অন্য ক্ষেত্রে, সেটা আমি বলতেছি একটু পরে। ঠিক আছে, আচ্ছা, সো ফ্লোট এরিয়ার মধ্যে আমি কি রাখলাম, স্কয়ার রুটটা ছাড়া s ইনটু s মাইনাস a, s মাইনাস b, s ইনটু s মাইনাস c রাখলাম। লাস্টেরটা একদম খুবই ছোট করে লিখছি, এটা না বোঝারই কথা। ওটা হলো s ইনটু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। এখন হচ্ছে অ্যাকচুয়ালি তো এটা এরিয়া না, আমরা অ্যাকচুয়ালি মানে এটা রুট করতে হবে এরিয়ার জন্য। সো পরের লাইনই করলাম, এরিয়া ইজ ইকুয়ালস টু অ্যাকচুয়ালি স্কয়ার রুট অফ আগের যে এরিয়াটা বলছিলাম সেটা। ঠিক আছে, এটাও কিন্তু একটা ফাংশন অ্যাকচুয়ালি, দেখছো?
এখানে একটা মান দিচ্ছি, তারপর একটা ভ্যালু বের করতেছি, সেটা ক্যাচ করতেছি। ঠিক আছে, সো এরিয়া পাওয়া কিন্তু আমার অলরেডি হয়ে গেছে, সো এটা রিটার্ন করতে হবে। সো রিটার্ন করলাম এরিয়া, কিন্তু এরিয়া এই ভ্যারিয়েবলটা কিন্তু একটা ফ্লোট, সুতরাং এই ফাংশনটার রিটার্ন টাইপ, রিটার্ন যেটা করছি সেটার টাইপটা কিন্তু হবে ফ্লোট, রাইট? সো এতটুকু তুলে ফেলো। আচ্ছা, ফাংশনের একটা জিনিস আছে, সেটাকে বলে রিকারশন। ঠিক আছে, এবং এটা তোমাদের একমাত্র নরেন্দ্র স্যারের বইয়ে বলছে রিকারশন ফাংশন নিয়ে। সেটা আমি ক্লাসে পড়াবো না, ফার্স্টেই বলে নিই। বাট হচ্ছে তোমরা যদি কেউ পার্সোনালি ইন্টারেস্ট থাকে তাহলে ভাইয়ের সাথে আলোচনা করবা, ভাই আলাদা করে হয়তো 15 মিনিট টাইম দিয়ে বুঝাই দিবে। বাট এটা আমি ক্লাসে বা কমনলি বলবো না, কারণ হচ্ছে এটা তোমাদের জাস্ট একটা বইই আছে, এবং অ্যাকচুয়ালি এটা পরের ধারণা। ঠিক আছে, এটা তোমাদের এখন প্রয়োজন নেই, সো ওইটা আমি ক্লাসে বলবো না। কারো যদি আগ্রহ থাকে ভাইয়ের সাথে মানে বলতে পারো, এবং যদি 2-3 জন বা 4-5 জনের আগ্রহ থাকে তাদেরকে আমি আলাদা করে টাইম দিয়ে ওটা বুঝাই দেবো। ঠিক আছে, আচ্ছা। সো এই পর্যন্ত তোলা তো হয়ে গেছে। জি ভাইয়া। আচ্ছা, সো তাহলে আমরা তাহলে মেইন ফাংশনের ভিতর কিন্তু কাজ আর কিছুই না। মেইন ফাংশনের ভিতর হচ্ছে 3টা ভ্যালু গ্রহণ করব, তারপর জাস্ট এই ফাংশনটা এক্সিকিউট করতে বলবো, তাহলেই কিন্তু আমার হয়ে যাবে। সো মেইন ফাংশনের ভিতরে আমি কি করলাম দেখো তো। মেইন ফাংশনটার মধ্যে আমি জাস্ট বলতেছি যে এক্স ওয়াই জেড, এই 3টা তুমি হচ্ছে গ্রহণ করলা। এখন তুমি একটা জিনিস খেয়াল করছো, আমি হচ্ছে এরিয়ার মধ্যে বলছি এবিসি আর এখানে বলছি এক্স ওয়াই জেড। সেটার কারণ কি? সেটার কারণ হচ্ছে যাতে মানে একই জিনিস দুইবার বলা না হয়ে যায়। ঠিক আছে, তো এটা কিন্তু এখানে আরেকটু ডিপ আছে, এটা সেটা আমি বলতেছি একটু পরে। সো এখানে এক্স ওয়াই জেড নিছি, ওখানে এবিসি নিছি, এটা সমস্যা নেই। আমি এখানে যেই অর্ডারে ভ্যালুগুলা দেব, ওর ওই এবিসি সেই অর্ডারেই ভ্যালুগুলা গ্রহণ করব। ঠিক আছে, আচ্ছা যাই হোক। তো আমরা এই যে ফার্স্ট লাইনে কি ফ্লোট এক্স ওয়াই জেড উল্লেখ করছি, তারপর সেই 3টা ভ্যালু নিচ্ছি, তারপর রেজাল্টের জন্য আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছি, তারপর রেজাল্টের মধ্যে কি ওই যে এরিয়া ফাংশনের যে রেজাল্ট বা যে রিটার্ন, সেটাকে ক্যাচ করছি, তারপর হচ্ছে রেজাল্টটাকে প্রিন্ট করছি। ঠিক আছে, তো আমার কিন্তু এটা বেশ সোজা একটা প্রোগ্রাম ছিল। এরপরেরটা আসলে বেশ সোজা প্রোগ্রাম, কারণ হচ্ছে তোমরা ফাংশনের স্ট্রাকচার বা বেসিক স্ট্রাকচার অফ ফাংশন সেটা আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। সো এরপরেরটাও বেশ সোজা একটা প্রোগ্রাম, এবং এতক্ষণ ধরে যেটার এক্সাম্পল বারবার দিচ্ছিলাম সেটাই, যে ফাংশন ব্যবহার করে দুটি সংখ্যার লসাগু ও গসাগু বের করো। ফাংশন ব্যবহার করে দুটি সংখ্যার লসাগু ও গসাগু বের করো, এলসিএম এন্ড জিসিডি ফাইন্ড ফাইন্ড আউট করো। খুবই ভালো কথা। তো নিশ্চয়ই তোলা হয়ে গেছে, তো আমরা চলো চলে যাই।
সো মানে এলসিএম আর জিসিডি দুইটা বের করার প্রসেসে একটু প্যারাদায়ক, তাই না? সো আমরা ফার্স্ট এই ফাংশন গুলা লিখবো না, ফার্স্টে আমরা জাস্ট প্রোটোটাইপ লিখে রাখবো যে আমরা মানে এই এলসিএম আর জিসিডি বের করার ফাংশন দিয়ে আমরা বের করতে পারবো, বাট আমরা ফার্স্টে কি প্রাইমারিলি জাস্ট প্রোটোটাইপ লিখে রাখবো। ঠিক আছে, সো এতটুকু নিয়ে কোনো ঝামেলাই নেই। দেখো এভাবে চিন্তা করলে আরো সহজ হয়ে যায়, ফার্স্টে জাস্ট প্রোটোটাইপ দিলে। যে ফার্স্টে এখানে কনায় এমনিতেই দিছে, কনায় না দিলেও হয়তো গেট সেজ ফাংশনটা ইউজ করব বলে দিছি, বাট না দিলেও হয়তো। ঠিক আছে, সো আমি বলবো যে আমার একটা ফাংশন আছে, যে ফাংশনটা হচ্ছে জিসিডি, সেটা একটা ইন্টিজার টাইপের ভ্যালুকে রিটার্ন করবে, দুইটা ইন্টিজার গ্রহণ করে, মানে এ বি গ্রহণ করে, দুইটা ভ্যালু গ্রহণ করে জিসিডি ওই ভ্যালুটাকে আউটপুট দেবে। সিমিলারলি এলসিএম সেটাও দুইটা ভ্যালুকে গ্রহণ করে আউটপুট দিবে। তুমি বলতে পারো যে ভাইয়া আপনি এখানেও এবি ইউজ করছেন, এখানেও এবি ইউজ করছেন, এখানে এবার এবার গেছে প্রোগ্রামটা। আচ্ছা, ফার্স্ট অফ অল বলে নিই, প্রত্যেকটা ফাংশন হচ্ছে স্বতন্ত্র, প্রত্যেকটা ফাংশন স্বতন্ত্র। সো আমি যদি এখানে এবি ইউজ করি, আমার এখানে এবি ইউজ করা যায়। আমি আগের বার বলছিলাম যে আমি একই জিনিস ইউজ করি নাই, কারণ হচ্ছে একটু গোজামিল লেগে যেতে পারে। ঠিক আছে, আর এখানে আমি একই জিনিস ইউজ করলাম যাতে গোজামিল না লাগে। কারণ কি, আমি এবি ইউজ করলাম, এখানে সিডি ইউজ করলাম, পরে আবার আরেকটা ফাংশনে ধরো ডিএফ ইউজ করলাম, মানে ইএফ ইউজ করলাম। সো বেশি বেশি জিনিস ইউজ করলেও গোজামিল লাগতে পারে। সো আমি সেই জন্য একই টাইপেরই রাখার চেষ্টা করছি এখানে। এমনকি তুমি এবি যদি নাও বলতা, এইখানে প্রোটোটাইপে যদি এবি না বলে জাস্ট ইন্টিজার কমা ইন্টিজার বলতা, তাইলেও ওরা বুঝতো যে দুইটা ইন্টিজার গ্রহণ করবে। তবে তবে ফাংশনটা লেখার সময় কিন্তু আবার অনলি প্রোটোটাইপ, মানে প্রোটোটাইপের সুবিধাটা তুমি নিতে পারো, যে তুমি এখানে এ আর বি এটা দুইটা উল্লেখ না করলেও হইতো, জাস্ট উল্লেখ করতে হইতো ইন্টিজার কমা ইন্টিজার। ঠিক আছে, আচ্ছা, মানে ইনপুট টাইপ উল্লেখ করতে হইতো। ঠিক আছে, আর ফাংশনের ভিতরে খুবই সোজা। দেখো কি বললাম, ফার্স্ট তিন লাইনটা তোমাদের জন্য বোঝা খুবই খুবই সোজা। ফার্স্টে দুইটা ইন্টিজার ইনপুট নিলাম মেইন ফাংশনের মধ্যে, এবং মানে প্রথমে বললাম যে ইন্টার টু নাম্বারস, তারপর হচ্ছে ইনপুটটা নিলাম। ঠিক আছে, এম্পারসেন্ট এ আর এম্পারসেন্ট বি দিয়ে। সো এতটুকু তো নিশ্চয়ই হয়ে গেছে। আচ্ছা, তারপরে হচ্ছে এলসিএম আর জিসিডি ক্যাচ করার জন্য আমি দুইটা ইন্টিজার নিলাম, একটা হচ্ছে এলসিএম নামে, একটা হচ্ছে জিসিডি নামে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আপনি এটা তাহলে ক্যাপিটাল নেন, এলসিএম যেহেতু নিবেন ক্যাপিটাল লেটারে নেন। এখানে একটু ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে আমরা যখন এলসিএম টাকে ক্যাচ করব, তখন আমি কি বলবো, এলসিএম অফ এই দুইটা নাম্বার এ আর বি। এখন আমি যদি এখানেও ক্যাপিটাল এলসিএম দিতাম, তাহলে মেইন ফাংশনটা তো ওকে অ্যাকচুয়ালি জাস্ট একটা ভ্যালু হিসেবে চেনে। ঠিক আছে, সো এইটা আর এটা একই জিনিস হয়ে যেত। মানে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে দুইটা ডিফারেন্ট ফাংশনে তুমি একই এ বি ইউজ করো, সমস্যা নাই, বাট একই ফাংশনে একই নামে দুইটা জিনিস ইউজ করো না। ঠিক আছে, কারণ এটাও একটা ভ্যালু এলসিএম, এটাও একটা ভ্যালু এলসিএম, কমপ্লিকেটেড হয়ে যাবে, এবং দুইটা কিন্তু দুই জিনিসকে রিপ্রেজেন্ট করছে। সো আমি এটাই বলতে চাচ্ছিলাম যে তোমরা ডিফারেন্ট ফাংশনে ডিফারেন্ট, মানে একই জিনিস ইউজ করো বা এক ডিফারেন্ট জিনিস ইউজ করো, প্যারা নাই, বাট একই ফাংশনে একটু ডিফারেন্ট নাম ইউজ করো। ঠিক আছে, আচ্ছা, সিমিলারলি জিসিডি ইজ ইকুয়ালস টু কত হবে, সেটা হচ্ছে এই জিসিডি ফাংশনের রেজাল্টটা হবে জিসিডি অফ এবি। ঠিক আছে, তো ফাইনালি এটা প্রিন্ট করব। তো দেখো কাজটা কিন্তু সোজা, ফাংশন দিয়ে করলে আমার ওই সময় অতিরিক্ত মাথা নষ্ট করতে হয় না। ঠিক আছে, আমি জাস্ট ফার্স্টে এই প্রিন্ট মানে কি ইনপুট হবে কি আউটপুট হবে সেগুলো নিয়ে চিন্তা করছি, তারপরে হচ্ছে ভিতরের প্রসেস নিয়ে চিন্তা করব। ঠিক আছে, তো এই জন্যই ফাংশন একটা বড় প্রোগ্রামে ফাংশন খুবই হেল্পফুল, কারণ হচ্ছে নাইলে তো গোজামিল লেগে যাবে। ঠিক আছে, আচ্ছা, সো আমার এখন এলসিএম ফাংশনটাকে ডিফাইন করতে হবে, শুধু প্রোটোটাইপ দিলে তো হবে না, আর জিসিডি ফাংশনটাকে ডিফাইন করতে হবে। তো এই পর্যন্ত তোলা হয়েছে নিশ্চয়ই, তো চলো ডিফাইন করে ফেলি। আসলে এলসিএম আর জিসিডি লজিক তো আমরা অলরেডি জানি, তো সেটাকে আমরা ইউজ করব। আচ্ছা, তো লজিকটা কি,
লজিকটা হচ্ছে এই যে দেখো, ফার্স্টে এলসিএম ফাংশনটাকে দিলাম, প্রোটোটাইপটা যে পার্টটা সেটা রেখে দিলাম, কিন্তু এখন শুধু ইন্টিজার ইন্টিজার দিলে হবে না, ইন্টিজার গুলা কোন ভ্যালুর মধ্যে যাবে সেটাও বলতে হবে, এ আর বি এর মধ্যে যাবে। তো আমার ফার্স্ট কাজ হচ্ছে একটা ইন্টিজার নেওয়া আই আর একটা নেওয়া হচ্ছে ম্যাক্স। ম্যাক্স এর মধ্যে আমি হচ্ছে এ আর বি এর মধ্যে যেটা বড় সেটাকে রাখবো। সো মানে ইফ এ ইজ গ্রেটার দেন বি, তাহলে ম্যাক্স এর মধ্যে এ কে রাখবো, আর যদি এ বড় না হয় তাহলে ম্যাক্স এর মধ্যে বি কে রাখবো। রাইট, ফাইন। সো তারপরে তারপরে আমার কাজ কি, ম্যাক্সিমাম কিন্তু বের করা হয়ে গেছে। এখন হচ্ছে এলসিএমটা আমরা হচ্ছে মানে লজিক্যালি বের করব, এবং লজিক্যালি বের করা বলতে এলসিএমটা হয় ম্যাক্স এর সমান হবে বা তার চেয়ে বড় হবে। সো আমি একটা লুপ খুলবো যেটা স্টার্ট হবে ম্যাক্সিমাম থেকে এবং ভ্যালুটা এক এক করে বৃদ্ধি পাবে, এবং লুপের ভিতরে কি বলবো, যদি এই ভ্যালুটা বা আই এর ভ্যালু যেটা এক এক করে বৃদ্ধি পাচ্ছে সেটা যদি এ দিয়েও বিভাজ্য হয় আর বি দিয়েও বিভাজ্য হয় তাহলে ওইটাই আমার মানে এলসিএম। সো ইফ I modulus A is equals to 0 and I modulus B is equals to 0, তাহলে ওই আইটাই তো আমার রেজাল্ট। সো ওই আইটাই রেজাল্টের মধ্যে না রেখে ডাইরেক্ট ওই আইটাকে রিটার্ন করে দিলাম, এই এলসিএম এর মধ্যে বসাই দিলাম। ঠিক আছে, ওই এলসিএম এর মধ্যে বসাই দিলাম। তো সিমিলারলি জিসিডিটাও কিন্তু একই হবে। জিসিডিটা আমি না বলে জাস্ট আমি এখানে রেখে দেই, দেখো তোমরাই বোঝো কিনা। আচ্ছা, এই পেজে পুরাপুরি আটে নাই, সো পরের পেজে হবে। এতটুকু তোলো। জিসিডির ক্ষেত্রে আমার কি মানে কোনটা বের করা লাগবে, দেখো লেখা দেখেই বুঝতে পারার কথা। আচ্ছা, সো তোলা হয়েছে। जी भैया। সো তারপরে কি করতে হবে, জিসিডিটা কিন্তু হয় মিনিমামের সমান হবে অথবা তার চেয়ে ছোট হবে। সো লুপে আমার হচ্ছে মিনিমাম থেকে ভ্যালুটা স্টার্ট করে এক এক করে কমতে হবে। রাইট, লুপটাই মিনিমাম থেকে শুরু করে মানে কাউন্টারটা মিনিমাম থেকে শুরু করে এক এক করে কমতে হবে। আচ্ছা, এটা নিয়েও লিমিট আছে, খুবই ভালো কথা। আচ্ছা, তারপরে যেটা আমি বলতেছি, এখন যদি এইটা তো ছোট ভ্যালু, জিসিডি তো ছোট ভ্যালু হয়। সো এই আই দিয়ে যদি এও বিভাজ্য হয় এন্ড দেন বিও বিভাজ্য হয়, আচ্ছা তোমরা এটা এমনিতেই বুঝতা, সো ডাইরেক্ট ওইভাবে দেখাই মানে জাস্ট দেখাইতেই চাইছিলাম। সো যদি আই দ্বারা দুইটাই বিভাজ্য হয় তাহলে আমরা কিন্তু জিসিডি পেয়ে গেছি। ঠিক আছে, এবং মিনিমাম থেকে শুরু করছি। সো আমার তো ধরো যে 10 আর মানে ধরো যে 10 আর 20 আছে, তো জিসিডি তো 10ই হবে, 10-এর চেয়ে নিচে তো আমার চেক করা দরকার নেই। জিসিডি যদি পেয়ে যাই তার চেয়ে নিচে তো আমার চেক করার কোনো দরকার নেই। তো জিসিডি যদি পেয়ে যাই আমার আর চেক করার দরকার নেই, আমি জিসিডি পেয়ে গেছি ওইটাই রিটার্ন করে দিলাম। অবশ্যই যেগুলা স্কোপ খুলছে এটা হলো ফর এর স্কোপ আর এটা হচ্ছে ওই ফাংশনের স্কোপ, এগুলা দিতে হবে। তো আমার কিন্তু কাজ হয়ে গেছে প্রোগ্রামটা। আচ্ছা, তোমাদের লাস্ট প্রোগ্রাম আজকের, আর তারপর গো টুটা দেখাই দেবো। ঠিক আছে, তো লাস্ট প্রোগ্রাম আজকে সেটা হচ্ছে ফাংশন ব্যবহার করে কোন সংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয় করো। আচ্ছা, তোমরা কিন্তু ফ্যাক্টোরিয়াল নির্ণয় করতে পারছো, এরকম একটা লুপ ইউজ করে করতে হয়। সো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, কেমন? মানে এখানে আমি আসলে রিকারশন দেখাইতে চাইছিলাম, পরে আমি ডিসিশন নিছি যে রিকারশন দেখাবো না, সেজন্য এটা মানে আর পরে তোলাও হয়নি। আমি রিকারশন তোমাদের প্রয়োজন নাই, বাট রিকারশন আমি দেখাইতে চাইছিলাম। সেটা হচ্ছে মানে যদি কারো আগ্রহ থাকে বললাম তো, তোমরা আমাকে বলবা, আমি হয়তো 15-20 মিনিট আলাদা টাইম দেবো। ঠিক আছে, তো ফাংশন ব্যবহার করে কোন সংখ্যার ফ্যাক্টোরিয়াল বের করো। আচ্ছা, ফাংশনের ক্ষেত্রে ফ্লোচার্ট অ্যালগরিদম লাগবে না,
প্রোগ্রামও না লাগার সম্ভাবনা হচ্ছে 99%, ঠিক আছে, বা অলমোস্ট 100%। তো যাই হোক, বাট বইয়ের যেগুলো আছে, বইয়ের জিনিস তো একটু বুঝতে হবে, এমসিকিউ চলে আসে, ঠিক আছে। সো একটু বই পড়ার সময় ইনশাল্লাহ আর কনফিউশন ক্রিয়েট হবে না।